টপ 10 এই সেগমেন্টে বেশ কিছু ভিডিও তো করলাম, আরও কিছু ভিডিও করব। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেল, সেটা করব। কিন্তু আপনাদের সবচেয়ে বেশি আগ্রহ সম্ভবত না, নিশ্চিতভাবেই বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাব্য টপ 10 নিয়ে ফেভারিট র্যাঙ্কিং। বিভিন্ন টুর্নামেন্ট প্রতিযোগিতার আগে আমরা সেটা করি, ওয়ার্ল্ড কাপের আগেও তো সেটা আমরা করি। 2022 ওয়ার্ল্ড কাপের আগেও করেছিলাম। 1 নম্বরে আর্জেন্টিনাকে রেখেছিলাম, তারা কিন্তু শিরোপা জিতেছিল, বিশ্বকাপ জিতেছিল। ফলে এইবারের এই বিশ্বকাপ যখন নাকের ডগায়, তখন ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার ঠিক আগে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিং তথা শিরোপা জয়ের টপ 10 হিসাব করলে 1 থেকে 10 নম্বরে কারা কারা রয়েছে, কোন দল কোথায় রয়েছে, আপনার প্রিয় দলকে আমি কত নম্বরে রাখছি, আপনার সঙ্গে আমার মতামত টপ 10 র্যাঙ্কিং মিলছে কিনা মিলিয়ে দেখতে পারেন। দেখেন, এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম পাথওয়ে নিয়ে, কোন দল কোন পর্বে কার মুখোমুখি হবে, গ্রুপ পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবটা কীরকম হবে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, এইটা এবং টপ 10 হিসাবটা কিন্তু আলাদা। আমি ওই ভিডিওতে সেই কথাটা বলেছিলাম। যেমন ধরেন রাউন্ড অফ 16-এ দুই দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ফ্রান্স এবং জার্মানি পরস্পরের মুখোমুখি হয়ে যাবে। এখন টপ 10 যদি আমি হিসাব করি, তাহলে এই দুইটা দলকে কি টপ 10-এ রাখবো না? অবশ্যই রাখবো, টপ 8-এই রাখবো, তার আগেই হয়তো বা রাখার কথা, সবারই রাখার কথা। কিন্তু এই দুইটা দলের একটা দল তো রাউন্ড অফ 16-এ বিদায় হয়ে যাবে। এখন আমার হিসাবটা ছিল একরকম, ধরেন আমার হিসাবে এখানটাতে ফ্রান্স জিতবে, কিন্তু যদি জার্মানি জিতে, তো ওই জার্মানিকে তো ওই হিসাবে রাখতে হবে আপনি টপ 10 হিসাবে। তো সেই জন্য আমি জিনিসটা জাস্ট শুধু একটু ক্লিয়ার করে দিলাম যে আগে যে পাথওয়ের ভিডিও করেছি সেইটার সাথে এই ভিডিওর কোনো সম্পর্ক আসলে নাই। আর ওয়ার্ল্ড কাপ কারা জিতবে এটা খুব ফ্যাসিনেটিং একটা বিষয়। এই যে প্রায় 100 বছর ধরে বিশ্বকাপ হচ্ছে, আগামী বিশ্বকাপটা 2030 সালে, সেটাই শতবর্ষী বিশ্বকাপ। এর মধ্যে মাত্র 8টা দেশ বিশ্বকাপ শিরোপা জিতেছে। সর্বশেষ নতুন চ্যাম্পিয়ন আমরা পেয়েছি 2010 সালে স্পেন। সো এইবার কি আমরা 9 নাম্বার দেশ পাবো, নাকি ওই পুরনো দলগুলোর মধ্যে, পুরনো চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে আরেকটা দল চ্যাম্পিয়ন হবে? ইতালির তো আর হওয়ার উপায় নেই, কেননা তারা কোয়ালিফাই করতে পারেনি। চলুন আমার এই ফেভারিট র্যাঙ্কিংটা নিয়ে আমরা পুরো জিনিসটা একটু বুঝে দেখার চেষ্টা করি। নাম্বার 10 আমি রাখছি নেদারল্যান্ডসকে। যেই নেদারল্যান্ডস 1974 বিশ্বকাপ, সেই টোটাল ফুটবল, সেই ইউহান ক্রুইফের দল, তারা রানার্স আপ হয়েছিল। 1978 রানার্স আপ হয়েছিল, 2010 রানার্স আপ হয়েছিল। এইবার কি ফাইনালে গিয়ে তারা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা? গ্রুপ এফ এ নেদারল্যান্ডস রয়েছে, সেখানে জাপান, সুইডেন, তিউনিসিয়া আছে। ওই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে বিভিন্ন রকম প্রেডিক্টর আছে না, আমি যেমন প্রেডিকশন করছি এইরকম আর কি। ওই চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী, অক্টোপাস, পল দি অক্টোপাস থেকে শুরু করে এখন তো হাতি, ঘোড়া, নানান কিছু পূর্ব ওই ভবিষ্যৎবাণী তারা করছে, প্রযুক্তির সহায়তা আছে। সেখানে আমি নেদারল্যান্ডসকে দেখছিলাম যে খুব বেশ কিছু জায়গায়, একটা জায়গায় আমি দেখছিলাম যে না, নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে। কিন্তু আমি তাদের ভাই টপ 10-এ, নাম্বার 10-এর উপর রাখতে পারছি না, কেননা এই দলটা এই প্রস্তুতি ম্যাচগুলোতেও কিন্তু তাদের প্রিপারেশনটা খুব ভালো হয়নি, পারফরমেন্সটা খুব আহামরি ছিল না। ইনজুরির কারণে বেশ কিছু প্লেয়ার তারা মিস করছে, তার মধ্যে জাভি সিমন্সের মিসটা আমার কাছে মনে হয় যে একটা বড়। এখানে ম্যাথিয়াস ডিলিক নাই, জুরিয়ান টিম্বার নাই। ফলে নেদারল্যান্ডসকে এই গ্রুপ থেকে আমি দেখছি যে না, জাপান, সুইডেন, তিউনিসিয়ার গ্রুপে তারা গ্রুপ চ্যাম্পিয়ন না হয় রাউন্ড অফ 16টাতে তারা গেল, কিন্তু সেইখানটাতে গিয়ে তাদেরকে কিন্তু হিসাব বলে মরক্কোর মুখোমুখি হতে হবে। মরক্কোর সঙ্গে তারা জিততেই পারে, কিন্তু মরক্কোকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ডার্ক হর্স হিসাবে আমার কাছে মনে হয়। ফলে ওইটা তাদের জন্য খুব টাফ। যদি সেটা তারা জিতেও যায়, সেই ক্ষেত্রে গিয়ে তাদের দক্ষিণ কোরিয়ার সঙ্গে তারা হয়তো বা রাউন্ড অফ 16-এ পড়বে, রাউন্ড অফ 32-তে মরক্কো, এবং কোয়ার্টার ফাইনালে সেইটাও যদি জিতে, কোয়ার্টার ফাইনালে গিয়ে ফ্রান্সের সঙ্গে পড়বে। ফলে আমি আরেকটু আগিয়ে বললাম, নেদারল্যান্ডসকে টপ 10-এ 10 নম্বরের উপরে আসলে রাখার কোনো কারণই নেই। নাম্বার 9 মরক্কো। মাত্রই আমি বললাম ডার্ক হর্স এইবারের টুর্নামেন্টে হয়ে উঠতে পারে। এখন ডার্ক হর্স মানে কি? গত বিশ্বকাপে তো তারা সেমিফাইনাল খেলেছে। তো এই বিশ্বকাপে ডার্ক হর্স যখন বলছে, এরকম গাল ভরা নাম দিয়ে দিচ্ছে, ফাইনাল খেলবে, শিরোপা জিতবে, ইউ নেভার নো, হতেও কিন্তু পারে। আফ্রিকান দেশগুলো এবার ওয়ার্ল্ড কাপে খুব ভালো করবে, এবং সেইখানটাতে মরক্কো যদি গতবারের রানটাকে এইবারও কন্টিনিউ করে, সেটাকে ছাপিয়েও যদি যায়, হতে কিন্তু পারেই। মরক্কো এইবারে ওয়ার্ল্ড কাপে সি গ্রুপে পড়েছে, সেই গ্রুপটাতে ব্রাজিল রয়েছে, এবং ব্রাজিলের সঙ্গে ইনফ্যাক্ট তাদের প্রথম খেলাটা, ওইটা তাদের জন্য একটা বিগ টেস্ট নিঃসন্দেহে। এবং সেই গ্রুপটাতে স্কটল্যান্ড আছে, হাইতি আছে। আমি কোনোভাবেই মনে করছি না যে গ্রুপ পর্ব তারা পেরোতে পারবে না। অবশ্যই তারা গ্রুপ পর্ব পেরোতে পারবে, আর যদি সেইটা তারা পেরিয়ে যায়, তারপরে রাউন্ড অফ 32 গিয়ে তাদের নেদারল্যান্ডসের সাথে খেলা পড়তে পারে। আমি যে নাম্বার 10-এর কথা বললাম, কিন্তু স্টিল আমি মনে করি যে এইটাতেও আমি ওই পাথওয়েটা থেকে নেদারল্যান্ডসকে জিতিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে না, মরক্কো ভাই জিততেই পারে, এবং সেই ক্ষেত্রে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যেতে পারে। সেখানে অবশ্যই স্পেন বা
জার্মানি বা ফ্রান্সে তাদের মুখোমুখি হতে হবে, ওইটা বিগ টেস্ট, ওইটা মরক্কোর জন্য একটা বড় টেস্ট হবে। একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে মরক্কোর কিছুদিন আগে কোচ চেঞ্জ হয়েছে, কিছু প্লেয়ার তাদের ইনজুর্ডও রয়েছেন, বাট স্টিল আমি মনে করি যে এই ওয়ার্ল্ড কাপের একটা ওয়ান অফ দ্য ডার্ক হর্স মরক্কো, তাদেরকে আমি 9 নম্বরে রাখছি। 8 নম্বরে নরওয়ে, আরও বড় ডার্ক হর্স, আর্লিং হালান্ডের দল। ইতালিকে ওই নিজেদের তাদের গ্রুপ থেকে বাছাই পর্বে বিদায় করে দিয়েছে, 2টা ম্যাচই তারা জিতেছে, সবগুলো ম্যাচই ওইখানটাতে তারা যে দুর্দান্ত পারফর্ম করছে এবং হালান্ড যে পারফরমেন্স করছেন, পুরো টিমটাই যেভাবে খেলছে, নরওয়ে এইবারের ওয়ার্ল্ড কাপের জেনুইন একটা সারপ্রাইজ প্যাকেজ হয়ে উঠতে পারে, যারা অবশ্য কাজটা ওই কঠিন গ্রুপ পর্ব থেকেই তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আই গ্রুপে তারা ফ্রান্সের সঙ্গে রয়েছে, সেনেগালের সঙ্গে রয়েছে এবং ইরাকের সঙ্গে রয়েছে, ফলে ফ্রান্স এবং সেনেগাল স্পেশালি এই 2টা দল যখন রয়েছে, নরওয়ের জন্য কাজটা সহজ হবে না নকআউট পর্বে ওঠা। বাট স্টিল যখন আমি তাদের ফেভারিট র্যাঙ্কিংয়ে 8 নম্বরে রাখবো, তখন তো ওইটুকু তো এক্সপেক্ট করছি, ওইটুকু এক্সপেক্ট তো অবশ্যই করব, এবং সেই জায়গাটাতে তারা যদি এইখানটাতে নরওয়ে তারা রাউন্ড অফ 32-তে ইকুয়েডরের মুখোমুখি হবার কথা, আর সেই ক্ষেত্রে যদি তারা জেতে ওই ম্যাচটার, তাদের মুখোমুখি হয়ে যেতে পারে রাউন্ড অফ 16-এ ব্রাজিল। কি হবে ব্রাজিলের যদি মুখোমুখি হয়ে যায়? আর তারপরের পার্টটা তো রয়েছে, ব্রাজিল পর্যন্তই আপাতত রাখলাম, কিন্তু আমি মনে করি যে এই ওয়ার্ল্ড কাপে অনেককেই আসলে চমকে দিতে পারেন, তাদেরকে আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে 8 নম্বরে রাখছি। 7 নম্বর জার্মানি, 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তবে তাদের ফুটবলে এখন ভাটার টান। 2014-র সেই চতুর্থ বিশ্বকাপের জয়ের পর থেকে গত 2টা বিশ্বকাপ কিন্তু তাদের ভীষণ বিবর্ণ গেছে। এইবার কি আলাদা কিছু হবে, ভিন্ন কিছু হবে? জার্মান মেশিন কি এইবার আবার পুরোপুরি কার্যক্ষম হয়ে উঠতে পারবে কিনা? টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সেটা মনে হচ্ছে না খুব একটা। একটা হচ্ছে কি, তারা যে গ্রুপ পর্ব পড়েছে সেইখানটাতে ই গ্রুপে আইভরি কোস্ট রয়েছে, ইকুয়েডর রয়েছে, কুরাসাও রয়েছে। গ্রুপ থেকে তারা যাবে, গ্রুপ থেকে এবার কোনো বড় দল ভাই বাদ পড়বে না। মোটামুটি হচ্ছে গিয়ে আপনার এই 12টা গ্রুপে 24টার সঙ্গে তৃতীয় স্থানের আরও 8টাই 32টা দল ডকর পড়ে যায়, তো ওইখানটাতে জার্মানি যাবেই। তবে ওই জায়গাটাতে তাদের জন্য রাউন্ড অফ 32-তে চেকিয়ার মুখোমুখি আমার হিসাবে হওয়ার কথা, ওইটা তারা পার পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16-এ ফ্রান্সের মুখোমুখি হতে হবে। এই বাধা পেরোনো ভীষণ 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 রকমেরই কঠিন এই জার্মানির জন্য। যদি তারা সেই বাধা পেরোতে পারে, ফ্রান্সকে যদি তারা হারিয়ে যেতে পারে, তখন কিন্তু আবার জার্মানির টুর্নামেন্টের ওয়ান অফ দ্য কন্টেন্ডার হয়ে যাবে, কারণ ওয়ান অফ দ্য কন্টেন্ডার, মেইন কন্টেন্ডার ফ্রান্সকে তারা হারিয়ে দিচ্ছে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগের এই হিসাবকে আমি ইউলিয়ান নাগেলসম্যানের এই দলকে 7-এর উপরে রাখতে পারছি না। নাম্বার 6, আচ্ছা নাম্বার 6টা একটু থাকুক, নাম্বার 5 থেকে আবার একটু বলি। হ্যাঁ, মানে এটা থাকলো, বলছি। নাম্বার 5, ইংল্যান্ড। ইংল্যান্ডের সবসময় ওয়ার্ল্ড কাপ যেটা হয় যে কামিং হোম, তারা ওই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে এমন হাইপ ক্রিয়েট করে, তাতে মনে হচ্ছে যে ইংল্যান্ডের বিশ্বকাপ জেতাটা কেবলমাত্র সময়ের ব্যাপার। কিন্তু ওয়ার্ল্ড কাপ আসতে আসতে তাদের সেই এক্সপেকটেশনের যে একেবারে পুরোপুরি ফুটুস হয়ে যায়। এইবারের ওয়ার্ল্ড কাপেও সেটা হবে কিনা। তবে টমাস টুখেলের এই দল কিন্তু দুর্দান্ত, বাছাই পর্বের সব ম্যাচ তারা জিতেছে। শুধু জেতেই নি, তারা ওই 8 ম্যাচের মধ্যে তারা যে 22 গোল দিয়েছে, একটা গোলও খায়নি। সো হ্যারি কেইনের এই দল, ক্যাপ্টেন, নিঃসন্দেহে তাদের সবচেয়ে বড় তারকা, তাদের পক্ষে এই ওয়ার্ল্ড কাপে বহুদূর যাওয়া সম্ভব, খুব ভালো কিছু করা সম্ভব। এল গ্রুপে ইংল্যান্ড পড়েছে ক্রোয়েশিয়ার সঙ্গে, ঘানার সঙ্গে, পানামার সঙ্গে, এবং যদি তারা এই গ্রুপে চ্যাম্পিয়ন হবে বলে আমি ধরছি, সেই ক্ষেত্রে রাউন্ড অফ 32-তে তাদের মুখোমুখি হতে হবে আলজেরিয়ার আমার হিসাব মতে, রাউন্ড অফ 16-এ তাদের মুখোমুখি হতে হবে মেক্সিকোর আমার হিসাব মতে, কোয়ার্টার ফাইনালে গিয়ে ব্রাজিল। এইটা তাদের জন্য একটা প্রথম বিগ টেস্ট। সেই টেস্ট যদি তারা পেরিয়ে যেতে পারে, তাহলে সেমিফাইনালে আর্জেন্টিনা কিংবা পর্তুগাল। ফলে ইংল্যান্ডের কাজটা, ওয়ার্ল্ড কাপ জয় তো কাজটা কারোর জন্যই সহজ না নিঃসন্দেহে, কিন্তু ইংল্যান্ডের এই টিম সত্যিকার অর্থে গত বহু বছরের মধ্যে আমার কাছে মনে হয়েছে আরও অনেক ভালো হতে পারতো। ভালো টিম তো বটেই, কিন্তু অনেকগুলা বিগ প্লেয়ারকে টমাস টুখেল আসলে একাদশ থেকে, স্কোয়াড থেকে আসলে রাখেননি, ওইটা তাদেরকে ভোগাতে পারে। আমি তাদের এই হিসাবে 5 নম্বরে রাখছি। 4 নম্বর, 6 নম্বরটা কি বলবো? আচ্ছা 6 নম্বরটা বলছি, 4 নম্বরটা বলে নেই। পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনালদোর দল, বিশ্বকাপের নতুন শিরোপাজয়ী একটা দল হিসাবে, পর্তুগাল তো কখনো শিরোপা জেতেনি, সেই সম্ভাবনা এই পর্তুগাল দলের কিন্তু আছে, ভালোভাবেই আছে। টপ 4-এর মধ্যেই ইনফ্যাক্ট তারা আছে, তাদেরকে সেই জিনিসটা রাখছে। স্কোয়াড ডেপথ যদি আপনি বিবেচনা করেন, তাহলে এই পর্তুগালের সঙ্গে পুরো ওয়ার্ল্ড কাপে আমার ধারণা তুলনীয় শুধুমাত্র ফ্রান্স।
কিন্তু শুধু স্কোয়াড ডেপথ দিয়ে তো আর ওয়ার্ল্ড কাপ জেতা যায় না। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো এরকম একজন কালজয়ী ফুটবলার তাদের রয়েছেন, সব জিতেছেন তিনি, শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ জিততে পারেননি। লিওনেল মেসির ক্ষেত্রে যেটা সত্য ছিল, গত ওয়ার্ল্ড কাপ জিতে আর্জেন্টিনার হয়ে তিনি তার সেই অপূর্ণতা ঘুচিয়েছেন। ক্রিশ্চিয়ানো কি এখন সেটা পারবেন কিনা এই ওয়ার্ল্ড কাপে? 41 বছর বয়সে ক্রিশ্চিয়ানোর সামনে কিন্তু সেই চ্যালেঞ্জটা প্রবলভাবে রয়েছে, কিন্তু তাদের যে স্কোয়াড, সেই স্কোয়াডটা নিঃসন্দেহে রোনালদো এবং পর্তুগালকে স্বপ্ন দেখাচ্ছে। আমার কাছে একটুখানি সেটব্যাক মনে হয় তাদের কোচ মার্টিনেজ, রবার্তো মার্টিনেজ আমার কাছে খুব পছন্দের মনে হয় না। এবং আমি জানি না রোনালদো আসলে ওয়ার্ল্ড কাপে কিরকম করবেন। তিনি ফার্স্ট ইলেভেন তো ডেফিনেটলি থাকবেন, স্কোর না পেলে তাকে একাদশ থেকে ড্রপ করা হবে কিনা, করলে তিনি কীভাবে রিয়াক্ট করবেন, পর্তুগাল টিম কীভাবে রিয়াক্ট করবে। তবে এই ব্রুনো ফার্নান্ডেজ, বের্নার্ডো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, রুবেন দিয়াস, অসাধারণ একটা টিম। তাদের আসলে বহু দূর যাওয়ার সম্ভাবনা আছে, সেইটা নিয়ে কোনো রকম কোনো সংশয়ের জায়গা নেই। এবং সেইখানটাতে কে গ্রুপে পর্তুগাল রয়েছে, সেই কে গ্রুপটাতে তাদের সঙ্গী হচ্ছে কলম্বিয়া, ভেরি গুড টিম, ভেরি গুড টিম। আরেকটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে, কিন্তু আমি তাদের টপ 10 রাখছি না, কিন্তু ভেরি গুড টিম। কলম্বিয়া, কঙ্গো এবং উজবেকিস্তান, পর্তুগালকে আমি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দেখছি। তাহলে রাউন্ড অফ 32-তে তাদের ঘানার মুখোমুখি হতে হবে, তাদের জয় আমি দেখছি। রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডের মুখোমুখি হতে হবে, তাদের জয় আমি দেখছি। তো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে, এবং সেইখানটাতে রোনালদো ভার্সেস মেসি, ওয়ান অফ ম্যাচ, যে কোনো কিছু তো হতেই পারে। এবং রোনালদো তো তার জীবনে সর্বস্বটা বাজিয়ে রাখবেন সেই ম্যাচে, রাখার কথা। সো ইউ নেভার নো, যদি সেই ম্যাচ আর্জেন্টিনাকে পর্তুগাল হারিয়ে দিতে পারে, তাহলে সেমিফাইনালে ব্রাজিল, ইংল্যান্ড, যদি সেই ম্যাচও জিততে পারে, তাহলে ফাইনালে ফ্রান্স, স্পেন, হতে পারে। সো পর্তুগালকে আমি আমার এই ফেভারিট র্যাঙ্কিংয়ে 4 নম্বরে রাখছি। 3 নম্বর, আচ্ছা 3 নম্বরটাও একটু রাখি, 6 নম্বরটা বাকি রাখছি, 3 নম্বরটাও একটু বাকি রাখলাম, মানে একটু পরেই বলি, ঠিক আছে? এই দুইটা একটু বাদই না হয়, থাকলে 2 নম্বর বললাম না হয়। 2 নম্বর স্পেন, ভেরি গুড টিম, ভেরি গুড টিম, যারা 2024 ইউরো জিতেছে, যাদের এই 2010-এর পর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং এই দলটাতে যখন লামিন ইয়ামালের মতো একজন থাকেন, তখন আসলে এই দলের উপরে আপনি যে কোনো বাজি ধরতে পারেন। ডে লা ফুয়েন্তের এই দলটা সব দিক দিয়েই ওয়েল কাভার্ড। আমার কাছে শুধু মনে হয় যে তাদের কিছু প্লেয়ার লা লিগার সিজনের শেষ দিক দিকে ঠিক ফর্মে নেই, ইনজুরির সমস্যা রয়েছে। লামিন ইয়ামালের নিজেরও সেই জায়গাটাতে সংকটের জায়গা রয়েছে, উইলিয়ামসেরও সেটা রয়েছে। কিন্তু এইগুলো যদি তারা সামলে উঠতে পারে এবং রিদমিক টিম, যদি তারা রিদমটা পেয়ে যায়, তখন এই স্পেনকে ঠেকানো কিন্তু কঠিন হবে। আমি তাদেরকে ফেভারিট র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রাখছি। স্পেন এইচ গ্রুপে আছে, সেই গ্রুপে তাদের সঙ্গে উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে। গ্রুপ চ্যাম্পিয়ন তাদের হতেই হবে, কেননা যদি স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে, গ্রুপ রানার্স আপ যদি হয়, তাহলে কিন্তু রাউন্ড অফ 32-তেই আর্জেন্টিনার মুখোমুখি পড়ে যেতে পারে। ফলে স্পেনের এইখানটাতে উরুগুয়ের মতো দল থাকার পরও গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে। এবং তারপর রাউন্ড অফ 32-তে আমি স্পেনকে দেখছি, অস্ট্রিয়ার সঙ্গে তাদের জয় দেখছি, কলম্বিয়ার সঙ্গে তাদের খেলা দেখছি আমি, রাউন্ড অফ 16-এ তাদের জয় দেখছি, কোয়ার্টার ফাইনালে তাদের আমি খেলা দেখছি, বেলজিয়ামের সঙ্গে তাদের জয় দেখছি। সেমিফাইনালে গিয়ে তাদের তখন খেলতে হবে আইদার ফ্রান্স অথবা জার্মানির বিপক্ষে, বিগ ম্যাচ, ফাইনালের আগের ফাইনাল যেটা হয়ে যেতে পারে। আর যদি তারা জিতে যায় ফাইনালে, মানে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাব করছে, তখন তো আসলে ফাইনাল, ওইটা তো মানে ফ্রান্সের স্পেনের সেই জয়ের জায়গাটা, সম্ভাবনার জায়গাটা থাকবে। তাদেরকে আমি আমার এই ফেভারিট র্যাঙ্কিং টপ 10-এর এই হিসাবটাতে 2 নম্বরে রাখছি। তাহলে রইল বাকি 3টা স্পট, নাম্বার 1, নাম্বার 3 এবং নাম্বার 6। পিছন থেকেই শুরু করি। নাম্বার 6, ব্রাজিল। রাগ করলেন, রাগ করতে পারেন, আপনি ব্রাজিলের সমর্থক হিসাবে রাগ করার সকল অধিকার আপনার রয়েছে। কিন্তু ভাই, ব্রাজিলের এইবারে যেই টিম, সেইটাকে আসলে আমি 6-এর উপরে কিভাবে রাখি আমাকে বলেন, কোন হিসাবটাতে? 5টা বিশ্বকাপ তারা জিতেছে, সেই হিসাব আছে, কিন্তু এট দ্য সেম টাইম 2002 বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ জিতে না, এইটাও সত্যি কথা। নেইমারের মতো একজন তারকা আছে, এটা যেমন সত্যি, ঠিক তেমনিভাবে নেইমার ইনজুরির সঙ্গে লড়াই করছেন, যুদ্ধছেন, এখনও নেইমারের উপরে নির্ভর করতে হয়। এই যে দলটা, আমাকে বলেন সেই দলটার নাম্বার 9টাকে, আপনি আমাকে বলেন যে সপ্তাহখানেক আগে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার
3 দিন আগেও ব্রাজিল টিমের ওই যে একটা চেঞ্জ হয়েছে, রাইট ব্যাকের জায়গায় মিডফিল্ডার কিনেছে, কোচ কি তার রাইট ফরমেশন জানেন কিনা, রাইট প্লেয়ার পিক করেছে, রাইট প্লেয়ার আছে কিনা, পিক করার বড় কথা, ব্রাজিলে তো ওরকম প্রতিভা থাকতে হবে। ইনজুরি ফ্রন্টে অবশ্য ব্রাজিল খুবই দুর্ভাগা, খুবই। এখানে এদের মিলিটাও, রদ্রিগো, এস্তেভাও, লাস্ট ওয়েস্টলি, তারা আসলে বাদ পড়ে গিয়েছেন। এই জায়গাটাতে ব্রাজিল দুর্ভাগা, কিন্তু আমার মনে হয় ব্রাজিল আসলে এখানে একটা প্রতিভার আকালি চলছে। সবচেয়ে বড় ভরসা এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের কোনো ফুটবলার না, কোচ কার্লো অ্যানচেলোত্তি। ব্রাজিল যদি হেক্সা জিতে, 6 নম্বর বিশ্বকাপ জিতে, সবচেয়ে বড় অবদান থাকবে সেখানে কোচ কার্লো অ্যানচেলোত্তির। কিন্তু এই টিম নিয়ে তারা আসলে ঠিক 6 নম্বর বিশ্বকাপ জিতবে আমার কাছে টুর্নামেন্টের শুরুতে অন্তত সেটা মনে হচ্ছে না। গ্রুপ সিতে তারা রয়েছে, সেখানে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে খেলা। প্রথম ম্যাচটাই মরক্কোর বিপক্ষে ভেরি ভেরি টাফ ম্যাচ। ওইটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের টোন সেট করে দিতে পারে। যদি ব্রাজিল খুব ভালোভাবে জিতে, পুরো ওয়ার্ল্ড কাপটাই দুর্দান্ত যেতে পারে। আমি তারপরেও তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দেখছি। তাই যদি হয় তাহলে রাউন্ড অফ 32-তে হয়তো বা জাপানের মুখোমুখি হতে হবে। আনচেলত্তির সময় কিন্তু জাপানের কাছে তারা হেরেছিল গত বছরই, জিতলো না হয় সেই ম্যাচ। রাউন্ড অফ 16-এ নরওয়ের মুখোমুখি হতে হবে। আমি বললাম নরওয়ে এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ডার্ক হর্স, আচ্ছা জিতলো না হয় সেই ম্যাচটা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে, খুব 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 কঠিন, জিতলো না হয় সেই ম্যাচ। সেমিফাইনালে আর্জেন্টিনা বা পর্তুগালের মুখোমুখি হতে হবে, খুব টাফ ভাই। ব্রাজিলের পক্ষে শিরোপা জয় যেভাবেই করেন, যতই রাগ করেন, সমর্থকদের সত্তা তো একরকম, কিন্তু বাস্তবতা যেটা বলছে, আমি টুর্নামেন্টের শুরুতে ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জয়ের হিসাবের আগে আমি তাদেরকে 6 নম্বরে রাখছি। এবং ওই 6 নম্বর শিরোপার হেক্সার চেয়ে এই হেক্সা যে তারা শিরোপা না জেতার সময়টা দীর্ঘায়িত হওয়া, সেই হেক্সা নাম্বারটাতেই 6 নাম্বারেই সব মিলে এই ব্রাজিলকে আমি রাখছি। রইল বাকি 1 আর 3, তাই তো? 3 নাম্বার আর্জেন্টিনা। আবারও বলি, রাগ করলেন, করতে পারেন। এই আর্জেন্টিনার সমর্থকরা একই রকম রাগ করতে পারেন। ব্রাজিল সমর্থকরা বলতে পারেন যে ভাই টপ 5-এও রাখলেন না, 5 নম্বরেও রাখলেন না, 6 নম্বরে রেখে দিলেন। আর্জেন্টিনার সমর্থকরা বলতে পারেন ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি, গত এই কিছুদিন ধরে আমাদের যে সময়, কোপা আমেরিকা ওয়ার্ল্ড কাপের আগে জিতেছি, পরে জিতেছি, ফিনালিসিমো জিতেছি, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে স্বর্ণ সময় যাচ্ছে, লিওনেল মেসি এখনো রয়েছেন, গত ওয়ার্ল্ড কাপে পুরো টিম ধরে রেখেছি, কিন্তু তাদেরকে আপনি 3 নম্বরে রেখে দিলেন, টপ 2-তে রাখলেন না। আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপটাতে আর্জেন্টিনা গত ওয়ার্ল্ড কাপে যে মূল দলটা ধরে রেখেছেন লিওনেল স্ক্যালোনি, সেইটা আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জেতালে সেই ফ্যাক্টরটাই বড় কাজ করবে। আবার যদি না জিততে পারে, টিমটা যে যথেষ্ট রিফ্রেশিং হয়নি, স্পেশালি তাদের ডিফেন্সে। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু 3টা ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্স প্রায় কলাপস করতে বসেছিল, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই নেদারল্যান্ডসের বিপক্ষে, সেই ফাইনালে ফ্রান্সের বিপক্ষে, এবং সেই ডিফেন্সে কিন্তু কোনো চেঞ্জ হয়নি এইবারের মোটা দাগে। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা এইবারের ওয়ার্ল্ড কাপে কোথাও না কোথাও গিয়ে কোনো একটা পর্যায়ে গিয়ে সাফার করবে, করার কথা। কিন্তু ধরেন গ্রুপ পর্বে তাদের খেলা পড়েছে, যে গ্রুপে অস্ট্রিয়ার সঙ্গে, আলজেরিয়ার সঙ্গে, জর্ডানের সঙ্গে, এইটা কোনো প্রবলেম হওয়ার কোনো কারণই নাই। রাউন্ড অফ 16-এ উরুগুয়ের সঙ্গে তাদের খেলা পড়ে যেতে পারে, কিংবা স্পেনের সঙ্গে, মানে ওই গ্রুপের যারা রানার্স আপ হবে। এইটা আর্জেন্টিনার জন্য একটা বিগ বিগ টেস্ট। স্পেনের সঙ্গে খেলা হলে খবর আছে, কিন্তু উরুগুয়ের সঙ্গে খেলা হলেও খবর থাকলেও আমি মনে করি আর্জেন্টিনা সেই জিনিসটা জিতে যাবে। সেক্ষেত্রে রাউন্ড অফ 16টা তুলনামূলক একটু সহজ করতে পারে। ধরেন মিশর অথবা তুর্কি, তাদের সঙ্গে খেলা পড়বে তুলনামূলক একটু সহজ। কোয়ার্টার ফাইনাল পর্তুগাল, মেসি রোনালদো, ও আচ্ছা, পর্তুগালকে তো আমি 4 নম্বরে রেখেছি, আর্জেন্টিনাকে 3 নম্বরে রাখলাম, তাহলে সেই হিসাবে ঠিক আছে। এইটা তো নয় আর্জেন্টিনা একটু জিতলো, সেমিফাইনালে গিয়ে তো তখন হয়তো বা আবার ব্রাজিল কিংবা ধরেন ইংল্যান্ড, তাদেরকেও আমি পরে রেখেছি, সেই হিসেবে আর্জেন্টিনা ফাইনালে উঠে যেতে পারে। কিন্তু এটা তো এই পাথওয়ের হিসাব না, আমার তো হিসাবটা হচ্ছে কি কোন দল চ্যাম্পিয়ন হবে সেই হিসাবে টানে র্যাঙ্কিংটাই, ফেভারিট র্যাঙ্কিংটা, টপ 10টা। সো সেই হিসাবে লিওনেল স্ক্যালোনির এই দল, লিওনেল মেসি, ম্যাজিশিয়ান লিওনেল মেসির এই দলকে সত্যিকার অর্থে ভাই আমি আসলে টপ 2-তে রাখতে পারছি না, তাদেরকে আমি 3 নম্বরে রাখছি। এবং নাম্বার 1 ফ্রান্স। ফ্রান্সের হ্যাট্রিক বিশ্বকাপ ফাইনাল খেলাটা আমি দেখছি। 2018 বিশ্বকাপ ফাইনাল তারা জিতেছিল, 2022 বিশ্বকাপ ফাইনাল তারা হেরেছিল। এইবার ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে তাদেরকে আমার কাছে ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে মনে হয়, যদিও ফ্রান্সের একটা বড় সেটব্যাক রয়েছে। দেখেন ফ্রান্সের স্কোয়াড ডেপথ অবিশ্বাস্য, অতুলনীয়। সেইখানে ওই যে কিলিয়ান এমবাপ্পে, ওলিশে, ডেমবেলে, ডিজায়ার ডুয়ে, তাদের ওই মিডফিল্ড, মানে
ডিফেন্স পুরো টিমটা, দিদিয়ের দেশম এত বছর ধরে কোচ রয়েছেন, সেই আর্জেন্টিনার স্ক্যালোনির মতোই পুরো টিমটা জানে কোচ কি চান, কোচ জানেন প্লেয়ারদের সেরাটা কীভাবে বের করে আনতে হবে, এবং সেই দলটা গত 2টা ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের এরকম পারফরমেন্স, গত বিশ্বকাপ ফাইনালে এরকম ট্র্যাজেডি, এমবাপ্পে হ্যাটট্রিক করেও পরাজিত দলে। আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের হিসাবে অন্ততপক্ষে ফ্রান্সকে আমি 1 নম্বরে রাখছি। দেন এগেইন 1 নম্বরে রাখলেই যে শিরোপা জিতবে বা বহুদূর যাবে তা না। ওই যেটা বলছিলাম জার্মানির সঙ্গে তাদের রাউন্ড অফ 16-এ দেখা হবে, সেখানে তো তারা বাদ পড়ে যেতে পারে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের হিসাবটাতে ফ্রান্সকে আমি এর বাইরে রাখতে পারছি না। আই গ্রুপে তাদের খেলা, তাদের সবচেয়ে কঠিন যেই জায়গাটা আমি বলছিলাম ফ্রান্সের, সেটা হচ্ছে ফিক্সচার। ওয়ার্ল্ড কাপের যে 10টা টিমের কথা বললাম, কিংবা ওয়ার্ল্ড কাপে 48টা টিম, যাদের কথা বলেন, সবচেয়ে কঠিন শিরোপা প্রত্যাশী দলগুলো, শিরোপা যারা জিতবে, সবচেয়ে কঠিন ফিক্সচার ফ্রান্সের। সিরিয়াসলি গ্রুপ পর্বে তারা আই গ্রুপে পড়েছে নরওয়ের সঙ্গে, সেনেগালের সঙ্গে, ইরাকের সঙ্গে। ইরাকে বাদ দিলেও বাকি 2টা দল দেখেন রাউন্ড অফ এটা তারপর আমি ধরলাম তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এক্সপেক্ট করছি। রাউন্ড অফ 32-তে প্যারাগুয়ের সঙ্গে খেলো, সহজ। রাউন্ড অফ 16-এ তাদের জার্মানির সঙ্গে খেলতে হবে, ঠিক আছে তারা জিতলো। কোয়ার্টার ফাইনালটা তখন হয়তো বা একটু সহজ হতে পারে, নেদারল্যান্ডস কিংবা ধরেন মরক্কো। সেমিফাইনালে গিয়ে আবার স্পেনের সঙ্গে খেলতে হবে। তো আপনি দেখেন ফাইনালে ওঠার আগে তাদের স্পেন, জার্মানি এইরকম একটা পাত হয়ে রয়েছে ফ্রান্সের জন্য কিন্তু, এবং গ্রুপ পর্বটাও কঠিন ফ্রান্সের জন্য কিন্তু। এই ফিক্সচারটাই আমার কাছে মানে সবচেয়ে বড় তাদের শত্রুই আমি বলবো। তা না হলে গতবারের ফাইনালের ওই দুঃস্বপ্ন বা তাদের ওই হৃদয় ভাঙার গল্প শেষ করে বা একটুখানি সেই ক্ষতে প্রলেপ দিয়ে এইবারের ফ্রান্সকে আমি বিশ্বকাপ শিরোপা জয়ের ফেভারিট র্যাঙ্কিংয়ের তালিকায় 1 নম্বরে রাখছি, এই টপ 10-এ। তাহলে আজকের টপ 10-এ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে আগে বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য নট আউট নো ওয়ানের ফেভারিট র্যাঙ্কিংটা এইরকম: 1 নম্বর ফ্রান্স, 2 নম্বর স্পেন, 3 নম্বর আর্জেন্টিনা, 4 নম্বর পর্তুগাল, 5 নম্বর ইংল্যান্ড, 6 নম্বর ব্রাজিল, 7 নম্বর জার্মানি, 8 নম্বর নরওয়ে, 9 নম্বর মরক্কো এবং 10 নম্বর নেদারল্যান্ডস। বড় বড় দল কিন্তু মিস রয়েছে এখানটাতে নাই। ধরেন ক্রোয়েশিয়া গত 2টা বিশ্বকাপেরই তারা টপ 4 পর্যন্ত গেছে, একটা সেমিফাইনাল একটা ফাইনাল, আমি তাদেরকে রাখিনি। আরও এরকম দল রয়েছে, চমকে দেওয়ার মতো দলও আছে, কিন্তু আমার মনে হয় না এই 10 দলের বাইরে কেউ আসলে বিশ্বকাপ জিততে পারবে। চমক দিতে পারেন, এগুতে পারেন, বেশ কিছু দূর যেতে পারেন, বিশ্বকাপ জিততে পারবেন না। কিন্তু আমার এই ফেভারিট র্যাঙ্কিংটা আপনার পছন্দ হওয়ারও কোনো কারণ নাই, আমি নিশ্চিত। কেননা ধরেন আমাদের দর্শকদের, বাংলাদেশের মানুষদের, আমরা যেহেতু ফুটবল বিশ্বকাপের সময় মোটা দাগে ভাগ হয়ে যায় ব্রাজিল এবং আর্জেন্টিনায়, বেশিরভাগ সমর্থকই তাই। সেই আর্জেন্টিনাকে আমি রেখেছি 3 নম্বরে, সেই ব্রাজিলকে আমি রেখেছি 6 নম্বরে। আপনি তাই একটু রাগ করতেই পারেন, কিন্তু আপনি আমাকে বলেন তো দেখি আপনার ফেভারিট র্যাঙ্কিংটা আসলে তাহলে কীরকম হবে, এবং আপনার ফেভারিট দলটাকে আপনি কয় নম্বরে রাখবেন? আবেগ দিয়ে বলতে পারেন, কিন্তু একই সঙ্গে একটু যুক্তি দিয়েও আপনার ফেভারিট র্যাঙ্কিংটা জানিয়ে দিতে পারেন।